এদিকে শিয়ালদা কোর্টেও মামলা হচ্ছে, সবই চলছে, কিন্তু কোথাও যেন কেউ এই জটটাকে জটিল করে দিতে চাইছে কোনো কোনো অংশ, আমাদের অন্তত তাই মনে হচ্ছে। আজকে আমাদের হয়ে আমাদের অত্যন্ত প্রিয় দর্শক পারিজাত সেন, এখন স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, নমস্কার পারিজাত। এনকে ডিজিটালে প্রথমবার আপনি ভিডিওতে মুখ দেখাচ্ছেন, আপনাকে স্বাগত। বহু মানুষ আপনার কথা শুনতে চান, আমাদেরকে বহু মানুষ ফোন করেন, বহু মানুষ মেসেজ করেন যে পারিজাত সেনকে দিয়ে কেন অনুষ্ঠান করছেন না। তো দেখুন দর্শকরা, পারিজাত সেন আপনাদের সামনে আজকে হাজির। আপনাদের দাবি মেনে পারিজাত সেনকে আমরা আজকে হাজির করেছি, এবং এই আরজিকর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে কি চলছে এবং আরজিকর ঘটনার উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছেন ইনি। এর আগেও বহুবার তিনি আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন। আজকেও আমরা সরাসরি পারিজাতের কাছ থেকে জেনে নেব যে আজকে সুপ্রিম কোর্টে মামলাটা উঠল সেকেন্ড হাফে, এবং মামলাটা চলল প্রায় 50 মিনিটের কাছাকাছি, শুনানিটা চলল। কি আলটিমেটলি কি জানা গেল এই 48 মিনিট 50 মিনিটে কি জানা গেল, আপনি যদি একটু প্রথমে শর্টে আমাদের একটু বুঝিয়ে বলেন। সবার আগে প্রবীর ভবন মার্জনা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা আজকে খুব খারাপ, তাই হয়তো শুনতে একটু অসুবিধা হবে, ভুল ত্রুটি মার্জনা করবেন আগেই বলি। আর সেকেন্ডলি, আজকে সেকেন্ড হাফে না প্রবীর বাবু, আজকে সুপ্রিম কোর্টের সেশন শুরু হয়েছে প্রায় 4:18, বিকেল 4:18-তে আজকে সেশন শুরু হয়েছে। সেশন শুরু হওয়ার কথা ছিল দুপুর 2টোতে, তারপর সেটা কোনো টেকনিক্যাল ডিফল্টের জন্য বলা হয় 2:30-তে শুরু হবে। পরে জানা যায় যে, আপনি হয়তো জানবেন, কিছুদিন আগে ইউটিউবের এই সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল। সেই টেকনিক্যাল ডিফল্টের জন্য আপনার সেকেন্ড হাফেও না, 4:15-র সময় 4:18-তে সুপ্রিম কোর্টে সেশন শুরু হয়। তো আজকে সুপ্রিম কোর্টের সেশন শুরু হওয়ার সাথে প্রথম যেটা ছিল, আজকে নির্যাতিতার বাবা এবং মাকে আজকে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করেছেন বৃন্দা গ্রোভার। উনি প্রথমেই যেটা বলেন যে কিছু কিছু জায়গাতে এখনো নির্যাতিতার নাম আর ছবি দিয়ে রিলস বানানো হচ্ছে, বলিউডের গান, হিন্দি গান, বাংলা গান দিয়ে সেগুলো রিলস তৈরি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে ডিপ ফেক ভিডিওস বানানো হচ্ছে, মুখ ব্লার করে সেখানে মানে যে নির্যাতিতা আছে সেই নির্যাতিতার নাম ইউজ করা হচ্ছে। তো সুপ্রিম কোর্ট তখন প্রথমেই বলেন যে আমরা যে গতদিন যে অর্ডার দেওয়া হয়েছিল সেটা কি এখনো এক্সিকিউটেড হয়নি? তখন বৃন্দা গ্রোভার বলেন এক্সিকিউটেড হয়েছে, উইকিপিডিয়া থেকে নাম সরানো হয়েছে, ছবি সরানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিপ ফেক ভিডিও বানানো হচ্ছে। তখন উনি একটা, আমাদের যিনি সিজিআই মানে মহামান্য প্রধান বিচারপতি, উনি বলেন তাহলে এটা কিভাবে আপনারা চাইছেন সুরাহা করতে, আমরা তো অর্ডার দিয়েছি। তখন বৃন্দা গ্রোভার বলেন একজন নোডাল অফিসার অ্যাপয়েন্ট করতে। তখন সিজিআই মহামান্য প্রধান বিচারপতি তখন বলেন যে ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যৌথভাবে একজন নোডাল অফিসার অ্যাপয়েন্ট করবে, যিনি এগুলো তদারকি করবেন এবং তার এগেনস্টে প্রপার অ্যাকশন নেবেন। এটা হয়, শুরু হয়। আমি বলবো পিসিআরকে একটু অরিন্দমদার আওয়াজটাকে মিউট করে দিয়ে পারিজাত সেনের আওয়াজটাকে একটুখানি বাড়িয়ে দিতে, দর্শকদের শুনতে অসুবিধে হচ্ছে। আমরা আলোচনায় আছি, খুব শিগগিরই পারিজাত সেন এবং ডক্টর অরিন্দম বিশ্বাস ফিরে আসবেন। বুঝতেই পারছেন আমরা টেকনিক্যালি অনেক পরিবর্তন করেছি, সেই পরিবর্তনের সাথে সড়গড় হতে একটু সময় লাগছে। পারিজাত সেন আসছেন একটু পরেই, তার বক্তব্য শেষ করবেন তিনি। আর অরিন্দম বিশ্বাস, তিনি মেডিসিন বিশেষজ্ঞ আর.এন. টেগোর হাসপাতালে, তার কাছ থেকেও আরজিকরের ব্যাপার নিয়ে আমরা কিছু কথা শুনে নেব। অরিন্দমবাবু, স্বাগত আপনাকে আবার এনকে ডিজিটালে। ধন্যবাদ ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। পারিজাত ম্যাডামকেও সুন্দর ধন্যবাদ, আর দর্শকদেরও ধন্যবাদ জানাই। সত্যি কথা, খুবই ভালো আলোচনা হচ্ছিল, শুনছিলাম। আজকে কোর্টে তো নানান বিষয় উত্থাপন করা হয়েছে, আলোচনা হয়েছে। পারিজাত বলবেন আমাদের সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে, পারিজাত নিশ্চয়ই বলবেন,
তবে তার আগে অরিন্দমদা একটা ভিডিও আপনাকে দেখাবো, যে ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতায় দাঁড়িয়ে এক শ্রেণীর বিচ্ছিন্নতাবাদী তারা বলছে কাশ্মীর মাঙে আজাদি। আপনি একটু ভিডিওটা দেখুন, তারপরে আসছি আপনার প্রশ্নে। অরিন্দমদা, আপনি ভিডিওটা দেখলেন, যেখানে কলকাতার রাজপথে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রছাত্রী পরিচয় দিয়ে কাশ্মীর মাঙে আজাদি। আমরা সবসময় চেয়েছি ভারতবর্ষ, ভারতবাসীরা সবাই একাত্ম হয়ে থাকি, একত্রিত হয়ে থাকি। আমরা আলাদা কাশ্মীর বা আজাদ কাশ্মীর চাইনি কোনো দিন। সেখানে দাঁড়িয়ে এরকম দেশবিরোধী স্লোগান দেওয়া ছাত্রছাত্রীদের নাম করে, বিশেষ করে যারা ডাক্তারি ছাত্রছাত্রী, আপনি একজন ডাক্তার হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখবেন? দেখুন, আমি একটা কথা স্পষ্ট, বিভিন্ন চ্যানেলে আমার সাথে তর্কাতর্কি অনেক বেশি মাত্রায় হয়েছে এবং ডাক্তারদের মধ্যে আমি সব থেকে আগে তুলেছিলাম যে জনমানস তৈরি হচ্ছে, জনসাধারণ প্রথম দিকে ছিল। জনসাধারণ যেদিন অ্যান্টি ন্যাশনাল, আবার বলছি অ্যান্টি ন্যাশনাল আজাদি স্লোগান যেদিন থেকে শুনতে পেয়েছে, জনসাধারণের ইচ্ছেটা চলে গেছে। তিলোত্তমার বিচারের কথা তারা আর মাথায় আনছে না, বাড়িতে বাড়িতে করছে। রাস্তায় নেমে যারা মিছিল করছে তারা 99% হচ্ছে পার্টির কোনো, সে সিপিএম এর হতে পারে, অতি বামের হতে পারে, বা কংগ্রেসের হতে পারে, বা অন্য কোনো দলের। কিন্তু একটা কথা স্পষ্ট, এই আজাদি স্লোগানটা আগেও তোলা হয়েছে, এইখানে তৃণমূলের ফ্ল্যাগ পোড়ানো হয়েছে, আর কাশ্মীরে গিয়ে ভারতবর্ষের ফ্ল্যাগ পোড়ানো হয়। আমি এইটা নিয়ে কলকাতা টিভিতে এই প্রোগ্রাম হয়েছিল, আশ্চর্যজনকভাবে সিপিএম এর এক মোটাসোটা লইয়া তিনি আবার আমাকে বললেন, আপনি অন্য কোনো দলে দলীয় মুখপাত্র। আমি ভারতবাসী, আমি নিশ্চয়ই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করি, কিন্তু ভারত আমার দেশ। সেখানে যদি ভারতবর্ষকে নিয়ে কেউ যদি কোনো ভারত বিরোধী স্লোগান তোলে, আমি প্রবলভাবে আপত্তি তুলব, করেছি, করে যাব। আমি আজাদি, মানে আজাদিটা আগেও ব্যবহার করা হয়েছে, রাতে ব্যবহার করা হয়েছে। এইখানে সাহস কতটা, স্পর্ধা কতটা যে রাস্তায় বেরিয়ে কাশ্মীর মাঙ্গিয়ে আজাদি, এই কথাটা পাকিস্তান থেকে নেওয়া স্লোগান। তারপর অরুন্ধতী রায়ের মতন লেখিকা যারা এদিকেও আছে ওদিকেও আছে, চিপ পপুলারিটির ওপর এরা নিজেদের বইগুলো বিক্রি করে। কতটা ভালো লেখিকা আমি জানি না, কিন্তু চিপ পপুলারিটির উপর দাঁড় করিয়ে অরুন্ধতী রায়রা বই বিক্রি করে। এই অরুন্ধতী রায়ের মতন লোক এইগুলো সমর্থন করেছে, আরো কিছু সমর্থক তাদের আছে। এই তার সাথে বিভিন্ন, সে যাদবপুর হোক বা কোথায় হোক জানি না, এই বিচ্ছিন্নতাবাদী স্লোগানগুলো আগে উঠেছে এবং এটা অতি বামরা করেছে। এটাও ঘটনা। কাশ্মীর আমাদের একটা দেশ, পাকিস্তান অকুপাই করে রেখেছে কাশ্মীরটাকে, সেটা আমাদের নেওয়ার দরকার। কিন্তু এই কাশ্মীর মাঙ্গে আজাদি মানে আমি কাশ্মীরকে আজাদি দেব? আমাদের ফ্ল্যাগ পোড়াবে, আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে স্লোগান তুলবে, আলাদা দেশ চাইবে, সেগুলোকে আমরা মেনে নেবো একজন ভারতবাসী হিসেবে? একদমই না। না অরিন্দমদা, আসবো আপনার কাছে। আমরা পারিজাত সেনকে আবার কানেক্ট করতে পেরেছি। পারিজাত, আপনি বলুন, আজকে সুপ্রিম কোর্টের ঘটনা প্রবাহ আপনি বলছিলেন, প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ, তখন একটু টেকনিক্যাল ডিফল্টের জন্য কলটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো যেমন আমি আপনাকে বললাম, প্রথম কোর্ট আজকে যখন শুরু হয়, সেশন শুরু হওয়ার পরে প্রথম বক্তব্য ছিল যে নির্যাতিতার ছবি এবং নাম এগুলো যাতে ইউজ না হয় কোনোভাবে। এরপরই দেখা গেল বিভিন্নভাবে কোর্টকে, মানে বিচার যাওয়ার থেকেও বেশি ম্যাটার ওখানে হচ্ছে যে অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো ম্যাটারে সেই দৃষ্টিটাকে সরিয়ে নিয়ে যাওয়ার। প্রথম কি হলো, সিজিআই ফার্স্ট বললেন যে ঠিক আছে, নোডাল অফিসার অ্যাপয়েন্ট করতে হবে, এভরিথিং। তারপর কি হলো, তারপর সিবিআই এর একটা স্টেটাস রিপোর্ট, যেটা আজকে শিয়ালদা কোর্টেও জমা পড়েছে, সেটা সিজিআই কে দেওয়া হলো সুপ্রিম কোর্টে। উনি প্রায় 10 মিনিট রিপোর্টটা পড়লেন। পড়ার পর উনি ঘুরিয়ে একটা প্রশ্ন করলেন সলিসিটর জেনারেলকে।
উনি জিজ্ঞাসা করলেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতিতার যে জিনিসগুলো তার সাথে ছিল, সেখানে চশমা আছে, কি করে একজন চশমা পরে শুয়ে থাকেন? বা সেটা কি ঘুমন্ত অবস্থায় তার সাথেই নৃশংস কাণ্ড হয়েছিল, নাকি আহ, অন্যভাবে হয়েছিল, চশমাটা পরে সেখানে রেখে দেওয়া হয়েছে? এটা নিয়ে কোনো রকম উত্তর কিন্তু সলিসিটর জেনারেল কিছু দেন। তার বদলে ইন্দিরা জয়সিং শুধু কি বলেছেন, উনি বললেন যে এই হত্যাকাণ্ডে এক নয় একাধিক জন যুক্ত। তখন সিজিআই বললেন, মহামান্য প্রধান বিচারপতি বললেন, যে যে জিনিসটা প্রমাণিত নয়, যে জিনিসটা এখনো বিচার সাপেক্ষ, সেই জিনিসে কোনো আলটিমেট কনক্লুশন কোর্টের মধ্যে দেওয়া যাবে না। উনি ক্লিয়ারলি সেটা স্টেট করে দিলেন। তারপর কি হলো? তারপর কোর্টের যখন সেশন শুরু হলো, তো মহামান্য প্রধান বিচারপতি প্রথমেই জিজ্ঞাসা করলেন যে ডাক্তাররা কাজে ফিরেছে কিনা। আজকে কপিল সিব্বাল প্রেজেন্ট ছিলেন না রাজ্যের তরফে, তো ওখানে রাজেশ বেদি ছিলেন। ওনাকে প্রশ্ন করা হলো যে ডাক্তাররা কাজে ফিরেছে কিনা। তখন আমাদের স্টেটকে যিনি রিপ্রেজেন্ট করছেন আজকে, উনি তখন অ্যাডভোকেট, উনি জবাব দেন, ডাক্তাররা কাজে ফিরেছে আংশিকভাবে। তারা বলছে শুধুমাত্র এমার্জেন্সি এবং ক্রুশিয়াল ম্যাটারগুলো তারা ট্রিট করবে। সেই মুহূর্তে ইন্দিরা জয়সিং ওখানে প্রতিবাদ করেন। প্রতিবাদ করে উনি কি বলেন? উনি বললেন যে না, ডাক্তাররা এরকম কোনো কথা বলেননি। তারা গতদিন কোর্টের যে অবজারভেশন ছিল তারপর কাজে ফিরে গেছে, এবং ডাক্তারদের কাজের ভাষাতে, মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজে নাকি ওপিডি আইপিডি এগুলো এমার্জেন্সি বা ক্রুশিয়াল ট্রিটমেন্টের আন্ডারেই পড়ে। তখন মহামান্য প্রধান বিচারপতি একটা খুব ভালো কথা বললেন। তার মানে আপনারা কি, উনি ইন্দিরা জয়সিংকে রেফার করে বললেন, তাহলে আপনারা কি বলতে চাইছেন, যে ডাইং কোনো পেশেন্ট, তার ট্রিটমেন্ট ডাক্তাররা করবে, আর কোনো বাচ্চা যদি প্লেন কোনো জ্বর নিয়ে আসে বা নর্মাল কোনো অসুস্থতা নিয়ে আসে, তার ট্রিটমেন্ট কি করা হবে না? এই প্রশ্নের উত্তরে তখন ইন্দিরা জয়সিং কিছু নতুন করে বলেননি। তারপর মহামান্য প্রধান বিচারপতি লাস্ট যেটা বললেন, যে ডাক্তারদেরকে ওপিডি, আইপিডি, এমার্জেন্সি সব রকমের ট্রিটমেন্ট করতেই হবে। দে হ্যাভ টু, অ্যান্ড দে শ্যাল বি ডুইং দ্যাট। উনি এই স্টেটমেন্টটা দিলেন। পালিজাত, আপনি সঙ্গে থাকুন, আমি অরিন্দমদার কাছে আসব। অরিন্দমদা, এখানে পালিজাত যেটা বলছেন যে ডাক্তারদের সব রকম পরিষেবা দিতে হবে, আবার সাগর দত্ত হাসপাতালে একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার জন্য জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ডেকেছেন, তার সাথে সাথে আরজি করের যে বিপ্লবী ডাক্তার যারা আছেন তারাও কিন্তু সেই বিপ্লবে সামিল হতে চাইছেন। তো এটা কি কোর্টের অর্ডারকে ভায়োলেট করা হবে না, আপনি কি মনে করেন? দেখুন, পরিষ্কার কথা, পার্শিয়াল কিছু হয় না। ইন্দিরা জয়সিং নামকরা উকিল, নামজাদা আছে, শ্রদ্ধেয়, কিন্তু উনি আজকে খুব মানে কথাগুলো জাগলারি উইথ ওয়ার্ডস যেটাকে বলে সেটা করতে চেয়েছেন, এবং প্রধান বিচারপতি কিন্তু ওই জায়গায় ধরে ফেলেছেন ওই জাগলারিটা, যে এসেনশিয়াল সার্ভিসেস মানে কি, যে ওরা এসেনশিয়াল সার্ভিস করছে আর কিছু করবে না। মানে একজন বাচ্চা ছেলে জ্বর নিয়ে আসছে তাকে দেখবো না, যে যে মৃত্যু হচ্ছে তাকে দেখবো, এটা কোনো ফারাক হতে পারে না। ওই পার্শিয়াল সিজ ওয়ার্ক বলে কোনো কথা হয় না। ডাক্তাররা যেটা করছে ওটা ছলো না। আমি আবার বলছি, এটা হাতের বাইরে চলে যাচ্ছে, দে আর ক্রসিং দ্য রেড লাইন। এবং সেটা বারবার একটা কারণে বলছি, এটা কোনো নিরপেক্ষ মুভমেন্ট হচ্ছে না। এখানে বিভিন্ন বাম, বিভিন্ন অতিবাম, তারা ঢুকে পড়েছে ডাক্তারদের আন্দোলনে, তারা বুদ্ধিগুলো দিয়ে যাচ্ছে, তারা বুদ্ধি দিচ্ছে। কিন্তু আমি আজকে একটা চ্যানেলে বললাম যে দেয়ার ক্যানট বি এনি পার্শিয়াল সিজ ওয়ার্ক, ডক্টরস মাস্ট রিটার্ন টু দেয়ার ওয়ার্ক। আর আর্মি ব্যাটালিয়ন দিয়েও কোনো জায়গায় স্পোরাডিক ইনসিডেন্ট আটকানো যায় না। হাসপাতালের চত্বরে আমি আর্মি একটা ব্যাটালিয়ন দিয়ে দিই, ব্ল্যাক ক্যাট দিয়ে দিই, তবুও পেশেন্টদের সাথে একটা ডাক্তারের তো যোগাযোগ থাকবে, আর একটা ইমোশন থাকতে পারে। সেখানে পেশেন্টরা যদি রিয়াক্ট করে, ডাক্তারদেরও জানতে হবে হাউ টু ব্রেক ব্যাড নিউজ। একটা ব্যাড নিউজ কিভাবে ব্রেক করতে হয় সেটা ডাক্তারকে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ডাক্তার আমি কাজ করব না, আন্দোলন করে যাব, তুমি তাহলে আছোটা কি করতে? ওয়াই আর ইউ হিয়ার? আমার একটাই প্রশ্ন, আমার বক্তব্য হচ্ছে, কাজ তুমি নিশ্চয়ই করছো জুনিয়র ডাক্তার হিসেবে, তোমার তো একটা রেসপন্সিবিলিটি আছে। এতদিন তুমি স্ট্রাইক করলে, সাধারণ মানুষ কিন্তু এবার বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, আর কিন্তু দেরি করবে না, সাধারণ মানুষ খেপে যাবে। আর ঘটনাটা হচ্ছে, অরিন্দমদা, আপনাকে একটু থামিয়ে বলছি, আপনি একটা কথা বললেন
ডাক্তাররা রেড লাইন ক্রস করছে, এই রেড লাইন ক্রস করার পর রাজ্য সরকারের কি স্টেপ নেওয়া উচিত? দেখুন, রাজ্য সরকার বিষয়টাকে সব জায়গায় তো আপনি বুঝতে পারেন আমাদের রাজনীতিটা অনেকটা ভোট রাজনীতি হয়। জায়গাটা হচ্ছে বারবার ডাক্তাররা, সরকার যদি এখন এসমা জারি করে তাহলে সঙ্গে সঙ্গে এ নিয়ে উত্তাল হবে। এবং তা কেন হবে? অন্য রাজ্যে যদি এসমা জারি হতে পারে, পশ্চিমবাংলায় নয় কেন? আমার বক্তব্য সেটা সরকারের ওপর, কিন্তু আমার বক্তব্য আর কতদিন আমি ইনডেফিনিট স্ট্রাইক করে কি সলিউশন হবে? তিলোত্তমা বিচার পেয়ে যাবে ইনডেফিনিট স্ট্রাইকে। সিকিউরিটি 26% ক্যামেরা হয়েছে। আরে বাবা, এটা সরকারি আমল, একটা সরকারিতে টেন্ডার থাকে, সরকারের বিভিন্ন সময় দিতে লাগে সরকারকে। সরকার একদিনে সবকিছু করে ফেলে না, এটা আলাদিনের প্রদীপ না, সরকার চাইলেই করে ফেলে। একটা টেন্ডার প্রসেস থাকে, সেটা অনেক সময় নেয়। তো আমার বক্তব্য হচ্ছে তাদের প্রতি, আমি আবার বলছি, জুনিয়র ডাক্তারদের প্রথম দিকে আন্দোলনে আমি যথেষ্ট সমর্থন করেছি, কিন্তু তারপরে যখন দেখছি রাজনীতি ঢুকছে, আর তুমি সাধারণ মানুষকে তো উপেক্ষা করে করতে পারো না, তুমি কি করে ডিফারেন্স করতে পারো? আজকে জাস্টিস চন্দ্রচূড় এই কথাটাই বলেছে, ইন্দিরা জয়সিং জাগলারি অফ ওয়ার্ডস করছিলেন, সেটাকে চন্দ্রচূড় ধরে ফেলেছেন, ধরে ফেলে পরিষ্কার বলেছেন যে আজকে না আউট পেশেন্টও করতে হবে, ইন পেশেন্টও করতে হবে। কিন্তু আমি আসবো অরিন্দম না আপনার কাছে আসবো। আপনি বলছেন যে ইন্দিরা জয়সিং কথার জাগলারি করেছে, আমি পারিজাতের কাছে জানতে চাইছি আপনি একমত এই বিষয়টা? 100% একমত। এবং ডক্টর বিশ্বাস একটা কথা বললেন যে ইন্দিরা জয়সিং এর যে ওয়ার্ড জাগলারি, সেটা কিন্তু সিজিআই ধরে ফেলেছেন বলেই উনি তখন ওনাকে রিপ্লাই করে বললেন যে আপনি এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিস বলতে কি বলতে চাইছেন? যে কোনো ডাইং পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করব, আর কোনো একটা বাচ্চা সে যে জ্বর নিয়ে আসে তাকে ট্রিটমেন্ট করা হবে না? ইজ দিস আ জোক? ডক্টর বিশ্বাস যে কথাটা বলেছেন 100% একদম সঠিক বক্তব্য করেছেন। আরেকটা প্রশ্ন পারিজাত আপনাকে আমি রাখছি আপনার কাছে। এই যে তথ্য প্রমাণ লোপাট নিয়ে অনেক গল্প, মানে কল্প কাহিনীর কথা আমরা শুনেছি, দেওয়াল ভাঙা নিয়ে শুনেছি, আপনার কি মনে হয় এই পুরো কল্পকাহিনী সাজানোর পেছনে কারণটা কি? প্রথম কথা প্রবীর বাবু, আমি একটা জিনিস বলি, যবে থেকে আমাদের এই সুপ্রিম কোর্ট সুও মোটো প্রসিডিংসটা নিয়েছে, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, আপনি বা ডক্টর বিশ্বাস, কন্টিনিউয়াস কিন্তু ফোকাসটা যারা ওখানে ধরুন কাউন্সিল লয়ার্স যারা রয়েছেন, তারা কিন্তু কোথাও কি নির্যাতিতার বিচারের থেকে সাইডের জিনিসগুলো, কোথায় প্রমাণ লোপাট হয়েছে, ডাক্তাররা কি বলছে, কার গার্জিয়ান কি বলছে, কোন ডক্টর ফেডারেশন থেকে কি বলা হচ্ছে, সেগুলো নিয়ে বেশি ব্যস্ত। সিজেআই বা অন্যান্য বিচারপতিরা যত তারা ঢুকতে চাইছেন নির্যাতিতার বিচারের মামলায়, তত কিন্তু কোনো না কোনো কাউন্সিল লয়ার সেই জিনিসটাকে অন্য একটা কোনো একটা ঘটনা বা অন্য একটা কোনো জিনিসকে একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন। আমার যেটা মত বলে যে আলটিমেটলি কি হচ্ছে বলুন তো, লয়াররা, অন্যান্য কাউন্সিল লয়াররাও একটা রাজনৈতিক খেলায় মেতেছেন। কি খেলা? না, জিনিসটাকে লং টার্ম টানতে হবে, মানুষকে উস্কাতে হবে। আপনাকে যদি একটা রাজনৈতিক ফায়দা কোথা থেকেও নিতে হয়, তাহলে আপনাকে মানুষকে উস্কাতে হবে। আপনি মানুষকে কি করে উস্কাবেন? সেন্সেশন তৈরি করে। এখনকার মিডিয়ার এটাই কাজ, সেন্সেশন তৈরি করা। আপনি একটা কথা বলুন প্রবীর বাবু, কোনো একজন বিচারপতি যেদিন ঘটনাটা হয় তার কিছুদিন পরে মন্তব্য করলেন যে বডিটা প্রিজার্ভ করা হলে ডিএনএ স্যাম্পল পাওয়া যেত। তো কোনো একজন বিচারপতির থেকে কি এই বক্তব্যটা কাম্য? ডিএনএ স্যাম্পল পেতে গেলে কি বডি লাগে আজকের ডেটে? প্রথম কথা। আমি আপনার এই প্রশ্নটা নিয়ে আমি অরিন্দমদার কাছে যাব, উনি ডাক্তার, উনি ভালো উত্তর দিতে পারবেন। অরিন্দমদার, বডিটা যদি প্রিজার্ভ করা হতো তাহলে কি তদন্ত আরো বেশি সুচারুভাবে করা যেত? দেখুন, হয়তো কিছুটা আরেকটু তথ্য পাওয়া যেত, কিন্তু এর মানে না যে সব তথ্য আমরা ওই পোস্টমর্টমে ভুল পেয়েছি, ভুল জায়গায় আমরা ধরেছি, তা নয়। যথেষ্ট ইনফরমেশন আছে, কেস সাজাতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এইবার আপনিও জানেন মিথ্যাটা প্রথম দিন থেকে হয়েছে। মানে আজ যদি আমি হুগলির এমপির নামটা ভুলে যাচ্ছি, নামটা মনে পড়তে পারছি না, উনি আর সেখানে আরেকজন ডাক্তার বলছে 100 গ্রামের সিমেন্ট,
যেটা ফ্লুইডে হয়, এমএলএ হয়। ডাক্তার ছড়িয়েছে, ডাক্তারদের মধ্যে থেকে মিথ্যাচারিতা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে একটা পোস্টমর্টম হয়েছে, সেখানে এতগুলো লোক, আর যারা সই করেছে তারা, আপনিও নিজে প্রোগ্রাম করেছেন যে তারাই ছিল, তারাই আজকে সইগুলোও করেছে। সুতরাং সেখানে তো মিথ্যাচারিতাগুলো পরে এসছে, কারণ রাজনীতি ঢুকেছে ওখানে। কিছু ঘোলা জলে মাছ ধরার জন্য কিছু রাজনৈতিক নেতা ঢুকেছে। এই না, একটা কথা বলি, আমি দর্শকদের একটা কথা বলে রাখি, দেওয়াল ভাঙা নিয়ে যারা অভিযোগ করছিলেন যে দেওয়াল ভাঙা হয়েছে বা পোস্টমর্টেম তড়িঘড়ি করা হয়েছে, তারা কিন্তু এটা জেনে রাখুন দর্শকেরা, যে মানে ডাক্তাররা প্রতিবাদ করছেন তাদেরই কিন্তু 3-4 জন প্রতিনিধি দেওয়াল ভাঙার ক্ষেত্রে সম্মতি দিয়েছিলেন এবং পোস্টমর্টেমে সম্মতি দিয়ে তারা উপস্থিত ছিলেন সেখানে। এইটা আমি দর্শকদের জ্ঞাতার্থে একটু বলে রাখলাম। তার ডকুমেন্টেশন সব রেডি আছে, সবার কাছেই আছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল। আমি কিন্তু অরিন্দমদা আপনার কাছে অন্য একটা প্রশ্ন করব, কিন্তু তার আগে আমি পারিজাতকে একটা প্রশ্ন করতে চাই। এই যে 150 গ্রাম সিমেন্টের কথা বলা হচ্ছে, যেটা তো একেবারে অ্যাবসার্ড ব্যাপার, মানে বৈজ্ঞানিকভাবে এটা সম্ভবই না। সেখানে একজন ডাক্তারবাবু তিনি 150 গ্রাম সিমেন্টের কথা বলছেন, যেটা অরিন্দমদা বলছিলেন একটু আগে। আপনার কি মনে হয় যে এইভাবে একটা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে মানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে রাজ্য সরকারকে দায়ী করে? আপনি কি মনে করেন, কথাটা কি ঠিক? আপনি যেটা বললেন প্রবীর বাবু, তার সাথে আমি অনেকটাই একমত। অনেকটা কি, মানে 90% আপনার সাথে আমি সহমত। অবশ্যই রাজ্য সরকারকে মানে কালিমা দেওয়া তো, এটা তো সবাই চাইবেই। তার আরেকটা সেকেন্ড কারণ কি জানেন তো প্রবীর বাবু, আমাদের কলকাতাতে এরকম জিনিস কোনোদিন হয় না। কলকাতা ইজ ওয়ান অফ দি সেফেস্ট সিটিজ, বা ওয়েস্ট বেঙ্গলে এখনো সেই নিরাপত্তাটা আছে। সেহেতু মানুষের অনেক বেশি জিনিসটা, ওই একটা বলে না অ্যাড্রিনালিন রাশ, সেই জিনিসটা অনেক বেশি হয়েছে, যেহেতু কলকাতা বা বেঙ্গলে এই জিনিসটা হয়েছে। কিন্তু যতই মিথ্যাচার, একজন ডাক্তার হয়ে যদি এরকম মিথ্যাচার করতে পারে, আপনি মিথ্যে কথাটাকে কতদিন টিকিয়ে রাখতে পারবেন? যতদিন না তার এগেনস্টে সত্যির যুক্তি আসছে। যেদিন আপনি সত্যি দিয়ে সেই যুক্তিটাকে ভাঙবেন, সেদিন অটোমেটিক্যালি সেই মিথ্যেটা ভেঙে যাবে। আপনি মিথ্যে দিয়ে কতদিন, মিথ্যের বুনিয়াদ তো নেই। আপনি একটা স্পেকুলেশন ছড়াবেন, সেই স্পেকুলেশনের এগেনস্টে আপনি যেদিন সত্যিটা তুলে ধরবেন, সেই স্পেকুলেশনটা ওই দিনই ওখানে মাঠে মারা যাবে। একেবারেই তাই। আমরা আসবো, অরিন্দমদা আপনি সঙ্গে থাকুন, পারিজাত সঙ্গে থাকুন, আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান মুখোমুখি। আজ মুখোমুখি আমাদের সাথে আছেন আমাদেরই অত্যন্ত প্রিয় দর্শক পারিজাত সেন এবং অত্যন্ত প্রিয় মানুষ, আমি ডাক্তার পরিচয়টা পরে দেবো, আগে উনি ভালো মানুষ একজন, সেই অরিন্দম বিশ্বাস আমাদের সাথে আছেন। তো আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে অরিন্দমদা আপনার কাছে একটু কথা বলি। এই যে কৌস্তব বাগচি, বিজেপির নেতা, কংগ্রেসে ছিলেন, এখন বিজেপির নেতা হয়েছেন, কৌস্তব বাগচি, তিনি একটা আইনজীবী হয়ে প্রশ্ন করেছেন বা প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যে সন্ধ্যের পর পোস্টমর্টেম করা যায় না। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখলাম যে প্রপার আলো এবং প্রপার পরিস্থিতি তৈরি করতে পারলে সন্ধ্যের পরে কেন মধ্যরাতেও পোস্টমর্টেম করা যায়। এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, কথাটা কৌস্তব বাগচি অর্ধসত্য বলেছে, অশ্বত্থমা হত ইতি গজ। ঘটনাটা হচ্ছে রেপ, মার্ডার, এগুলোর পোস্টমর্টম বলেছে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে এটা পরে, এটা সন্ধ্যেবেলা বিকেলবেলা না পরে না করাই ভালো, সূর্যাস্তের পর। কথাটা সেইখানে। আমার বক্তব্য হচ্ছে তার সাথে একটা রাইডার আছে, যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়ার্সেন্স,
পোস্টমর্টম ক্যান বি আন্ডারটেকেন, এই লাইনটাও তারপরে আছে, এইটা কৌস্তব বাগচি বলেননি। ওই দিন ল অ্যান্ড অর্ডার তো হয়েছে খারাপ, এটা তো অস্বীকার করার নেই। সব জায়গায় একদিকে মীনাক্ষী কমরেডে গিয়েছে, বিভিন্ন লেনিন স্ট্যালিনদের দেখেছি আমরা ওখান থেকে রাম ভক্তদের দেখেছি, সবাই ভাবাচ্ছে যে এই নিয়ে আমাদের আজকে একটা বিরাট বোলশেভিক রেভলিউশন বলুন, বিরাট কিছু একটা রেভলিউশন তৈরি হবে। হয়েছে তো, এবং আমার বক্তব্য ওখানে তো জুনিয়র ডাক্তাররা সাইন করেছে, তারা তো আপত্তি তোলেনি যে হোক না পোস্টমর্টম, তারাও তো বলেছে পোস্টমর্টম হোক। আমার বক্তব্য কৌস্তব বাগচি সব কথাটা কিন্তু পুরো বলেনি। আর কৌস্তব বাগচি কত বড় লয়ার আমি জানি না, কিন্তু আপনি জানেন সুপ্রিম কোর্টে কিভাবে ভৎসনার মুখে পড়তে হয়েছে চিফ জাস্টিসের কাছে, উনি বিরক্ত হয়েছিলেন ওর ব্যবহারে, তারপর থেকে আর দেখা যায়নি, হাওয়া হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওই কয়েকটা চ্যানেল, আপনাকে একটু সত্যি কথা বলি প্রদীপবাবু, 3টে চ্যানেল, আমি নাম বলছি না, আমি নাম বলবো না, 3টে চ্যানেল যদি ডাক্তারদের পাশে সকাল থেকে রাত পড়ে না থাকতো, এই আন্দোলন টেকে না। আর সাধারণ মানুষ প্রথম 7 দিন কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। সাধারণ মানুষ এটাই ভেবেছিল যে আমাদেরও তো কন্যা থাকতে পারে, সেই কন্যা যদি গিয়ে অফিসে আক্রান্ত হয় তখন কি হবে, এই ভেবে নিয়ে এগোছিল। যেদিন ফ্ল্যাগ পোড়ানো, রাস্তায় আঁকা, স্বস্তিকা ম্যাডামের মতন লোকেরা রাস্তায় নামতে শুরু করলো, তখন সাধারণ মানুষ বুঝে গেল এখানে পাবলিসিটি, ফুটেজ এই চলবে, সাধারণ মানুষের জায়গা নেই। আর দ্বিতীয়ত পরিষ্কার রাজনীতি ঢুকে গেছে, আজাদি স্লোগান উঠছে, সাধারণ মানুষ তখন কিন্তু সরে গেছে। সাধারণ মানুষ কিন্তু আর আপনি পুজোর পরে সাধারণ মানুষ পাবেন না। তা কিন্তু 3টে মিডিয়া যদি ঝাঁপিয়ে না পড়তো, এই আন্দোলন বেশি দিন টেকে না। এটাও আমি পারিজাতের কাছে আসবো। অরিন্দমদা কিন্তু খুব বিতর্কিত একটা কথা বললেন যে 3টে মিডিয়া হাউস তারা সাপোর্ট দিয়েছে বলে এই আন্দোলনটাকে অনেকটা সাধারণ মানুষের আন্দোলন বলে দেখানো হয়েছিল। এখন আর সেই আন্দোলনটা সাধারণ মানুষের নেই, কারণ এখানে তৃণমূলের ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে, দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে। আপনি কি মনে করেন এই আন্দোলনটা এখন রাজনৈতিক আছে, না রাজনৈতিকতার ঊর্ধ্বে চলে গিয়ে এই আন্দোলনটা হচ্ছে? সবার আগে একটা কথা বলি, আপনি বলুন তো প্রবীরদা, একটা আন্দোলন করতে গেলে যে খরচাটা লাগে, সেই খরচাটা কি জুনিয়র ডক্টরসদের পক্ষে দেওয়া সম্ভব? এই যে বিপুল একটা খাওয়ার খরচা, ডেকোরেটরসের খরচা, বায়ো টয়লেটস আনা হয়েছে, মাইক বাজানো হচ্ছে, তাদের জন্য বিভিন্ন রকমের খাওয়ার জিনিসের অ্যারেঞ্জমেন্টস হচ্ছে, বিভিন্ন রকমের জুস আসছে, বিরিয়ানি আসছে, এগুলো কে স্পন্সর করছে, কারা দিচ্ছে? কত সাধারণ মানুষ। টিভি দেখাচ্ছে সাধারণ মানুষ খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, এমনকি রাস্তার চাওয়ালা পর্যন্ত চা দিচ্ছেন। আমি আসবো অরিন্দমদা, আপনি আগে পারিজাতের কথাটা শুনে নি, বলুন পারিজাত। আপনাকে একটা কথা বলি প্রবীরবাবু, আপনি তো একটি নিউজ চ্যানেলের এডিটার। আপনি যদি এখন সাধারণ মানুষ সেজে যান, আপনাকে 10 জন চেনে, 25 জন তো চেনে না। যে 25 জন আপনাকে চেনে না, তারা তো ভাববেই আপনি সাধারণ মানুষ। যে 10 জন আপনাকে চেনে, তারা আপনাকে চিনতে পারছে। বাকিরা যারা চিনছে না, তারা তো জানবে আপনি সাধারণ মানুষই। হ্যাঁ, এটা বলবো না যে স্বতঃস্ফূর্ত জনজাগরণ হয়নি, হয়েছিল। কিসের বিরুদ্ধে হয়েছিল? রেপ জিনিসটার বিরুদ্ধে হয়েছিল। রেপ যে ঘৃণ্য অপরাধ, সেইটার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে একটা জনজাগরণ হয়েছিল। তিলোত্তমা সবার বাড়ির মেয়ের প্রতিরূপ, সেই হিসেবে কিন্তু 14 তারিখে রাত দখল হয়েছিল। কিন্তু যখনই আন্দোলনের অভিমুখটা হয়ে গেল দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবার আপনাকে একটা কথা বলি প্রবীরবাবু, ওই মিছিলে বা ধরুন ওই রাত দখলে বা এই যে এত প্রতিবাদের মধ্যে সব পার্টির লোকেরা আছে, প্রত্যেক পন্থায় বিশ্বাসী, কেউ বামপন্থায় বিশ্বাসী, কেউ ডানপন্থায় বিশ্বাসী, কেউ তৃণমূলের সাপোর্টার, কেউ কংগ্রেসের সাপোর্টার, কেউ সিপিএম এর সাপোর্টার, সবাই কিন্তু রাত দখলে নেমেছিল, সবাই প্রতিবাদে নেমেছিল। কিন্তু আপনি যদি রং লাগিয়েই দেন, তাহলে আমি তো আমার নিজের রঙে ফিরবো, আমি কেন অন্য রঙে যাবো? তাহলে আসবো আপনার কাছে পারিজাত, আমি আসবো আপনার কাছে। অরিন্দমদা কিছু একটা বলতে যাচ্ছিলেন, প্লিজ। আমার বক্তব্য হচ্ছে 3-4টে ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল, তার মধ্যে 1-2 আমার কাছে আছে, একটা আছে আমার কাছে। এরপর হচ্ছে সিনিয়র ডাক্তারদেরও প্রচুর, মানে বিভিন্ন নার্সিং হোম, সিনিয়র ডাক্তার, কিছু অবাঙালি ব্যবসায়ী। আমি আবার বলছি,
তাদের কাছ থেকে প্রচুর টাকা গেছে, এটা আমি পরিষ্কার বলছি। সল্টলেকের আশেপাশে অনেক লোকের কাছে। সরকার যদি একটু চেষ্টা করে, সরকারের 5 দিন লাগবে বার করতে লিস্টটা কাদের। সুতরাং ঘটনাটা ম্যাডামের সাথে আমি একদম একমত। টাকা প্রচুর, ফ্রি ফ্লো অফ মানি অ্যান্ড ফুড, এই জন্য খাটিয়া, মানে মাটি ফাটি ব্যাপার না, বড়বাজার থেকে খাটিয়া পর্যন্ত চলে এসছে, যে কোনো ব্যাপার না, মানে ঘন্টাখানেকের মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্য বড় ছাতা চলে এসছে, মানে একেবারে প্রি প্ল্যান্ড একটা মুভমেন্ট। মার্ডারটাও যেরকম প্রি প্ল্যান ছিল, এই মুভমেন্টটাও কিন্তু একেবারে প্রি প্ল্যান। মানে আমি একটু থামাবো আপনাকে, আমি আপনাকে থামাবো। মার্ডারটা প্রি প্ল্যান ছিল বলছেন, আপনি কি করে বলছেন যে এটা মার্ডারটা প্রি প্ল্যান? না দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলি, এত বছর ম্যাডামও বলছেন, আজ অব্দি কোনো ডাক্তার হাসপাতালের মধ্যে গিয়ে মার্ডার হয়েছে? সুইসাইড হয়েছে, সেটা ডাক্তার নিজেরা সুইসাইড করেছে। এই জায়গাটাতে যে ঘটনাটা, বিভিন্ন ঘটনা কানে এসছে, বিভিন্ন ঘটনা ফেকও হয়েছে, সত্যিও হয়েছে। আমার বক্তব্য, একটা ডাক্তার, তার 3 বছরের কাজ, 3 বছরের মধ্যে সে কি হলো, তাকে ওরকম করে একটা মেরে দিয়ে চলে গেল, আপাতত একজন। কিন্তু ঘটনাটা যদি আপনি পোস্টমর্টম পিকচারটা দেখেন, ঠিক একজনের হাতে, আর যেরকম ওই মানে ফু দিলে উড়ে যায় একটা ছেলেকে ধরেছে সঞ্জয় রায়, আমার বক্তব্য ও একা করেনি, এর মধ্যে আমাকে মানতে হবে 3-4 জন হাত, কেউ ধরেছে, কেউ গলা টিপেছে। একটা জিনিস বলি, যে রিয়াকশনটা করেছে, রক্ত বেরিয়েছে, মুখ দিয়ে রক্ত ছিল, সেটা কিন্তু পোস্টমর্টমেই আছে। সে তার মানে হচ্ছে কি প্রচন্ড রেজিস্টও করেছে। ঘটনাটার প্রচুর ঘাঁটা জিনিস আছে, আমি অস্বীকার করছি, কিন্তু একটা কথা আমি বলছি যে আর তো কোনোদিন এরকম ডাক্তারকে মার্ডার করার জায়গাটাতে এত সাহস কিন্তু করবে না। কিছু ঘটনা যেটা আছে, যেটা আমাদের কাছে এখনো উজ্জ্ব হয়ে আছে, আমরা জানি না, কিন্তু সবটাই ফেক মেসেজ এবং একটা রাজনীতি এসে গেছে বলে আসল ঘটনা থেকে ঘটনাটা এখন সরে গেছে। তিলোত্তমার কথা আর নেই, তিলোত্তমার বাবা মার কথা, বাবা মাও অনেক সময় অনেক স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু আমার নিজের মনে হয় মানে ভিকটিমের বাবা মা, খুব খারাপ লাগছে, কিন্তু ওনারাও যেন কেন জানি না কিছু মিডিয়ার ঘনিষ্ঠ হয়ে গেছেন, এটা খুব মানে মনে হচ্ছে ওনাদের কথাবার্তাতে দেখে। কিন্তু ওনার বিচার যাতে ওনাদের মেয়ে বিচারটা পায়, সেটার জন্য কিন্তু আমরা সবাই চাই, আপনিও চান, ম্যাডামও চান, আমিও চাই। ঠিক কথাই। আমি পারিজাতের কাছে আসব। দেখুন, প্রথমে বলা হয়েছিল পারিজাত, আপনিও শুনেছেন, যে মেয়েটির পেলভিক বোন ভাঙা ছিল, এবং এই পেলভিক বোন যে ভাঙা ছিল না সেটা পোস্টমর্টেমে আমরা দেখতে পেয়েছি। অথচ এই পেলভিক বোন ভাঙা নিয়ে সমস্ত মিডিয়া জুড়ে, এমনকি মানে আমাদের মিডিয়া জগতের যাকে আমরা গুরু মানি, এরকম লোকজন, আমি নাম করেই বলছি, বরখা দাদ পর্যন্ত এটা নিয়ে একটা অনুষ্ঠান করে ফেললেন। পুরো মানে গল্প কথার উপরে দাঁড়িয়ে অনুষ্ঠান করা হলো এবং একটা পারসেপশন ছড়ানো হলো যে মেয়েটির পেলভিক বোন ভাঙা ছিল, 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম সাংবাদিকদের যে এই যে দায়িত্ব জ্ঞানহীনতা, আপনি নিজে মাস কমিউনিকেশনের একজন ছাত্রী, আপনি বলুন না এই দায়িত্ব জ্ঞানহীনতাকে আপনি কিভাবে বলবেন? প্রথম কথা প্রবীরবাবু, সাংবাদিকতাটা আগে যেমন হতো, সংবাদ পরিবেশনা বা সত্যটাকে তুলে ধরা, সাংবাদিকদের কাজ কি, যে সত্যিটা আরো 5 জন মানুষ বা সমাজ জানতে পারছে না সেটাকে সমাজের সামনে তুলে ধরা, এটা হচ্ছে সংবাদের কাজ। আপনাকে নিউজটা দেওয়া, ডেলি কি হচ্ছে কি না হচ্ছে আপডেটেড রাখা। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে বিজনেস। কিছু কিছু পার্টিকুলার আপনি যদি দেখেন, কিছু কিছু সাংবাদিক আছেন যাদের লাইফস্টাইল দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরা হিউজ টাকা কামাচ্ছে। এই টাকার সোর্সটা কোথায়? কত টাকা তাদের স্যালারি যে তারা 3টে BMW, 4টে অডি, 5টা মার্সিডিজ করে ঘুরতে পারছে? কোথায় তাদের সামর্থ্য? প্রবীরদা, আপনি তো একটা ইউটিউব চ্যানেল চালান, আপনি নিশ্চয়ই জানেন ইউটিউবের রেভিনিউ সোর্স কি আছে কি না আছে, কিভাবে কি হতে পারে। কিছু কিছু ইউটিউবার, আপনি বলুন তো, কি করে XUV গাড়ি নিয়ে ঘুরতে পারে, কি করে তাদের নিউ টাউনে বিলাসবহুল ফ্ল্যাট হয়, কি করে তারা বিদেশে ঘুরে আসে, হানিমুন করে আসছে? কে সোর্সটা? তো তার মানে নিশ্চয়ই কোথাও আছে, কেউ তো যোগান দিচ্ছে। কারণ আপনি যদি দেখেন, এখন নিউজ পেপার পড়ার প্রবণতা কমে গেছে, নিউজ পেপারের আগের মতো সার্কুলেশন নেই, এখন লোকে ম্যাক্সিমাম টিভিটাই দেখে, নিউজ পেপার খুব কম লোক পড়ে। আস্তে আস্তে কিন্তু টিভি নিউজ বা যেটাকে আমরা নিউজ চ্যানেলস বলি, সেগুলোরও ভিউয়ারশিপ কমে আসছে। এখন লোকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার দিকে ঝুঁকছে।
তো এই যে ল্যাভিশ লাইফস্টাইল গুলো, একটা ইউটিউব থেকে রেভিনিউ সোর্স তো এত সহজ না, বা এত হিউজও কিছু না, অবশ্যই হিউজ, কিন্তু কি করে একটা 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল তার কর্ণধার একটা এক্সইউভি গাড়ি নিয়ে ঘুরতে পারে? এই প্রশ্নটা তো থেকেই যায়। এবং মিডিয়ার এই হাইলাইটটা যদি না থাকতো, ডাক্তার বিশ্বাস যেটা বললেন, উনি তো ডক্টর, উনি আরো বেটার সাইন্টিফিক জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারবেন। উনি যেটা বললেন সেটা 100% সত্যি কথা। মিডিয়ার অ্যাটেনশন, মিডিয়ার ফোকাস, এবং কিভাবে যে ডাহা মিথ্যে কথা বলা হয় তার একটা আজকেই আপনাকে উদাহরণ দিই। আজকে যখন সুপ্রিম কোর্টের সেশন শেষ হয়, তারপর কোনো একটি বিখ্যাত নিউজ চ্যানেল, যারা সবাইকে এগিয়ে থাকে, মানে যারা নিজেরাও এগিয়ে থাকে সবাইকে এগিয়ে রাখে, তারা প্রথম যে নিউজটা কভার করলেন যে ডাক্তারদের দাবি শেষ অবধি মানা হলো, মানে ডাক্তারদের কর্তৃত্ব হলো, ইন্দিরা জয় সিং জিতেই গেছেন, ডাক্তাররা জিতেই গেছে, এরকম একটা কনসেপশন তৈরি করা হলো, একটা পারসেপশন তৈরি হলো। কিন্তু আপনি যদি ভিডিওটা দেখেন ভালো করে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু পার্টিকুলারলি বলেছেন ডাক্তারদেরকে সব রকম সার্ভিস দিতে হবে। এই যে সুপ্রিম কোর্ট থেকে চপেটাঘাত, সুপ্রিম কোর্ট চড় মারলে, এগুলো কি জিনিস? সুপ্রিম কোর্ট আমাদের আইনের অভিভাবক, দেশের আইনের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সে কেন কোনো রাজ্য সরকারকে চড় মারতে যাবে? তার খেয়ে দেয়ে কাজ নেই? তার কাজ আইনের কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল সেটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। এটাই তো আইন, সুপ্রিম কোর্টের কাজ। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটা অরিন্দম দাকেই করব। অরিন্দম দা, আপনি একজন ডাক্তার, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন এবং আপনার বেশ সুনাম, কলকাতা শহরে বেশ সুনাম আছে, কলকাতার বাইরে গিয়েও আপনার নাম শুনি আমি। তো সেই হিসেবে এই ডাক্তারদের আন্দোলনটা শহর কেন্দ্রিক হয়ে গেল, একটা মাস মুভমেন্ট হলো না। শুধু শহরের মানুষ, কলকাতা শহর, একদম স্পেসিফিক্যালি বললে সল্টলেক তার আশেপাশে, কিছুটা দক্ষিণ কলকাতা, কিছুটা উত্তর কলকাতা, এই নিয়ে আন্দোলনটা হলো, সারা রাজ্যে ছড়াতে পারলো না কেন? শুনুন, গল্পটা হচ্ছে, আমি একটা কথা বলে রাখি, এই যে বারখা ডাক নিয়ে বলছেন, এই বারখা ডাক একসময় একটি চ্যানেলে থেকে কার্গিল করতে গিয়ে, কভার করতে গিয়ে একজন আর্মি অফিসারের জীবনহানি হয়েছিল একটা ইন্টারভিউ দেওয়ার পরে পরেই, কারণ লোকেট করতে পেরেছিল কোথায়। সুতরাং বারখা দাত আর কাদের নিয়ে বারখা দাত ইন্টারভিউটা করেছে? 2-3 জন এলিট ডাক্তার, প্রচুর পয়সা কামায়, ঠিক আছে, প্রচুর, তারা মানুষের সাথে ডিপলি রুটেড টু দ্য গ্রাউন্ড নয়, তারা অর্ধেক খবর জানে না কেউ। তারা, আমি আর নামগুলো বলছি না, সবই আপনারা দেখেছেন। তারা আর মানুষের খবর কি যাবে? সাধারণ মানুষের খবর এরা জানে? জানে মানে একটা বস্তিতে কি হয়, জানে একটা গ্রামের ভিতর কি হয়। আপনি যেটা বলছেন, ওই এলিট গ্রুপ নেমেছে, যেদিন স্বস্তিকা ম্যাডাম নেমেছেন, সুদীপ্তা ম্যাডাম নেমেছেন, যাদের নাম পাওয়া যায় না, সেদিন থেকে মানুষ বুঝে গেছেন তারা তাদের ধান্দা করে এসছে, কিন্তু তারা তাদের শুটিং টুটিং করে রাত্রির বেলা এসছে এই জায়গাটা। তারা দুপুর থেকে বসেনি, দুপুর থেকে বসেনি। আমার বক্তব্য, ওই সেলিব্রিটিরা যখনই ঢুকেছে, আজাদি স্লোগান উঠছে, তখন ওই এলিট গ্রুপ এসে গেছে। সাধারণ মানুষ কিন্তু রাত জাগছে, রাত্রির বেলা লক্ষ্মীকান্তপুর থেকে যখন মাছটা নিয়ে আসছে, সবজিটা নিয়ে আসছে, এটা কিন্তু সাধারণ মানুষ করছে। আর সাধারণ মানুষ হাঁসকালির জন্য কি সুদীপ্তা ম্যাডাম ছুটেছিলেন? হ্যাঁ, সাজকালির জন্য পরম ব্রাটা ছুটেছিলেন? হ্যাঁ, সব বাড়িতে বসেছিল, এসি ঘর কাটছিল সেদিন। তালে তালে বুঝতাম এদের সত্যি মানবিকতা আছে, তালে হতো। কিন্তু ওই সল্টলেক কলকাতা করলে, এলিট গ্রুপ চলে এলে, ওই এলিটদের মধ্যে থাকবে, সবাই নিউজে দেখবে সাধারণ মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা। তারা যে হাসপাতালে ট্রিটমেন্ট পায়নি, কোন নগরের খবরটা আমরা রাখছি না, তারা যে ট্রিটমেন্ট পায়নি সে তো সাধারণ মানুষ ছিল। আজকে এতজন বন্যায় কবলিত পড়ে আছে, সেই খবরগুলো আমরা রাখবো না? তখন সাধারণ মানুষের আন্দোলন হতো, সারা বাংলা ঝাঁপিয়ে পড়তো। সুতরাং সারা বাংলা ঝাঁপাবার মতন এই আন্দোলন ছিল না। 3টে থেকে 4টে মিডিয়া হাউস আর প্রিন্ট মিডিয়া দুটো, এরা লিখে গেছে। এই ঘটনা হয়েছে বলে আজকে আন্দোলনটা পেয়েছে। 7 দিনের মধ্যে সাধারণ মানুষ চলে গেছে, ওই জন্য আন্দোলনটা গ্রামের ভেতর ঢোকে। আর যারা লড়ার চেষ্টা করছে, অষ্টম বামফ্রন্ট আনার চেষ্টা করছেন কেউ কেউ, আবার বলছি লাভ হবে না, গ্রামে পৌঁছয়নি বাবা। আর এলিট ডাক্তারদের দিয়ে পয়সা আসবে, মুভমেন্ট থাকবে, ঠিক আছে, সেইটা কিন্তু মানুষের ভেতরে যতক্ষণ না আন্দোলন ঢোকে, সেই আন্দোলন কিন্তু কখনো সফল হয় না। এটা আমি খুব স্পষ্ট কথা বলে দিচ্ছি।
আমি পারিজাতকে শেষ প্রশ্নটা না করে পারছি না। পারিজাত, আপনি বলুন, অরিন্দমদা বলছেন লাভ হলো না, আপনারও কি মনে হয় যে এই আন্দোলন থেকে কোনো রাজনৈতিক দল ফায়দা তুলতে পারলো কি পারলো না? আমি ডক্টর বিশ্বাসের সাথে একদম একমত, এবং উনি একটা কথা বললেন যে এই যে সুদীপ্তা বা স্বস্তিকা, প্রবীরদা আপনি এনসিআরবি ডেটা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক 9 মিনিটে একটা করে ধর্ষণ হয়। একদম। এবার আপনি বলুন তো, এতগুলো যে ঘটনা ইন্ডিয়াতে এর আগে আমরা দেখেছি, তখন কেউ কেন প্রতিবাদ করেনি? তার মূলত কারণ হচ্ছে যাদের সাথে ওই ঘটনাগুলো ঘটেছে তারা কেউ এলিট নয়, তারা কেউ তথাকথিত শিক্ষিত সমাজ বা বড়লোক সমাজকে রিপ্রেজেন্ট করে না। ঠিক। এলিটদের ভাবনা হচ্ছে একটা কাজের মেয়ের সাথে এই ঘটনাটা হতে পারে, কারণ সে ওই 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 লেভেলের। আজকে যেহেতু একজন ডাক্তারের সাথে ঘটনাটা হয়েছে, তাই তথাকথিত হায়ার মিডল ক্লাস, এলিট ক্লাস, তারা নিজেদের সাথে রিলেট করে ফেলেছে ঘটনাটাকে। তাদের কথা হচ্ছে হায়ার ক্লাসে হলে তারা জিনিসটাকে রিলেট করতে পারে। দারুণ কিন্তু একটা ব্যাপারটা ইম্পর্টেন্ট কথা আপনি বললেন, কিন্তু এটা কিন্তু খুব আমি অনুষ্ঠানটা শেষ করতে চাইছিলাম, পারছি না, কারণ কথাগুলো এত গুরুত্বপূর্ণ আপনারা দুজনেই বলছেন। এই কথাগুলো কিন্তু দর্শকদের জানা দরকার। আমি অরিন্দমদার কাছে যাচ্ছি। অরিন্দমদা, যেটা পারিজাত বলছেন আপনি এটা ভালো করে খেয়াল করুন, এলিট ক্লাসের লোক রেপড হয়েছেন, মার্ডার হয়েছেন, তাই এলিট ক্লাস নেমেছে। আবার আপনি দেখুন আমাদের প্রাক্তন এক পুলিশ কর্তা, তিনি বলছেন এই রকম ঘটনা যদি সোনাগাছিতে হতো তাহলে কিছু বলার ছিল না, যেহেতু এটা আরজি করে হয়েছে তাই এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। আপনি ভাবতে পারছেন কতটা নৃশংস এই কথাটা হতে পারে? আপনার অভিমত নিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমি যেদিন রন্তি বাবু ছিলেন সেদিন কিন্তু আমি এই কথাটা বলেছিলাম এবং হাঁসখালির কথাটা শুনলাম। আমার বক্তব্য একটাই, আমরা সবকিছুই রেপটাকেও এলিটিস দেখি। আদিবাসীরা রেপড হচ্ছে না, মুহূর্তে মুহূর্তে হচ্ছে। কি কষ্টে আছে ঝাড়খণ্ডের মহিলারা সেটা আমরা জানি, করছি না বলে জানছি না। মৃত্যু হচ্ছে তাদের, করছি না বলে জানছি না। এইবার ঘটনাটা হচ্ছে তাদের কথা কেউ তুলছে না, তুলবেও না। এখানে এলিটিস ব্যাপারটা, ডাক্তার ওই কর্মস্থলে ধর্ষিতা হয়েছিলেন, খুন হয়েছিলেন বলে ঝাঁপিয়ে পড়েছে। আর কলকাতার মধ্যে এটা যদি আরজি করের জমাদার হতো এত আওয়াজ আপনি পেতেন না, এত আন্দোলন, এত সেলিব্রিটিদের পেতেন না, এত বরকাদত কভার করতো না। সব হয়েছে একজন পুলিশ কর্তা বলছেন, অরিন্দমদা পুলিশ কর্তা বলছেন সোনাগাছিতে হলে এই নিয়ে বলার কিছু ছিল না। এর থেকে ভয়ঙ্কর নৃশংস কথাবার্তা কি আর কিছু হতে পারে? মহিলাদের কি কোনো আলাদা জায়গা থাকে যে অমুক জায়গায় হলে তার কিছু বলার নেই, আর তমুক জায়গায় হলে তবেই প্রতিবাদ করতে হবে? এ কি ধরনের কথা? উনি পুলিশ অফিসার ছিলেন, আপনি খুব ভালো করে জানেন। উনি লেখাপড়া বেশি করেছেন, উনি ক্রাউড কন্ট্রোল কম করেছেন। ঠিক আছে, ওনার সম্বন্ধে আপনি যে একটু খবর নিয়ে দেখুন, এই টেবিল চেয়ারে বসে এলিটিজম করা ওই পুলিশ অফিসার ছিলেন। ওই জন্য ওনার কাছে সোনাগাছিটা ওরমই কথা। এই মানে ব্যাপারটা হচ্ছে, আমি কথাটা এখানে সবার সামনে বলা উচিত না, ওনারা যে ভাষায় কথাগুলো বলেন পুলিশের ভাষায়, কিন্তু ওই ভাষাতেই উনি বলতে হয়তো বলেও দিতেন, হয়তো নিজেকে একটু রক্ষা করেছেন। আর উনি সব জানতেন। উনি পৃথিবীর কঙ্গোতেও পুলিশের কি হচ্ছে, তার সাথে কোমোডো ড্রাগনও কতগুলো মাছ খায় সেগুলো উনি জানেন। উনি আপনি বলছেন কঙ্গো থেকে বঙ্গ সর্বত্র তার বিচার বলে শেষ করছি। আসল আর মার্ডার ইন সোনাগাছি বলে বোধহয় একটা বই বেরিয়েছে, খুব সুন্দর বই, বছরখানেক আগে। উনি বোধহয় বইটা মুখস্থ করে ফেলেছিলেন, ওই জন্য ওখানে গিয়ে প্রেসিডেন্সিটা উড়ে দিয়েছিলেন। এই জন্যই ওনার কিন্তু ওই পুলিশ অফিসার সব জানেন। কুতুব মিনারে কটা স্টেয়ার আছে সবই বলে দেবেন। ওনার কাছে যাবেন, হয়তো ভবিষ্যতে ডুমসডে কবে আসছে উনি বলে দেবেন। এখানে উনি করে সোনাগাছিটা বলে ফেলেছেন। কিন্তু উনি বরাবর পুলিশ লাঠি বাড়ি কাউকে লাঠি নিয়ে কাজ করেননি, উনি খালি লেখাপড়া করেছেন। একটু ওনার সম্বন্ধে জেনে নেবেন। আর মালদায় কি করেছিলেন উনি সেটাও একটু জেনে নেবেন কোনো একটা সময়, বামপন্থীদের সময়। আমরা আলোচনা করছিলাম আরজি কর এবং সুপ্রিম কোর্টের প্রসঙ্গ নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের চ্যানেলের উইকিপিডিয়া পারিজাত সেন। আমাদের চ্যানেলে যেখানে আমরা আটকে যাই, যেখানে আমাদের তথ্য আর পাওয়া যায় না, আমরা পারিজাত সেনের দ্বারস্থ হই। উনি আমাদের সঠিক তথ্যটা সঠিক সময় দিয়ে সাহায্য করেন। দর্শকদের বলে রাখি, এই পারিজাত সেন কিন্তু আসছেন সোলো অনুষ্ঠান নিয়ে।
একা অনুষ্ঠান করতে আসবেন এনকে ডিজিটালে। আমি আপনাদের কথা দিয়েছি উনি আসবেন খুব শিগগিরই। আর অরিন্দম দা আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রথিত যশা ডাক্তার, খুব চাঁচাছোলা বলার জন্য কুখ্যাত, আমি বিখ্যাত বলবো না। ওনার যতটা সুখ্যাতি ডাক্তার হিসাবে ততটাই কুখ্যাতি এই চাঁচাছোলা বলার জন্য। যাকে এরকম দুজন মানুষকে আমরা পেয়েছিলাম আজকে, দর্শকদেরকে আশা করি একটা ভালো অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারলাম। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।